বাবা রে, সাবধানে থাকিস বাবা। এই বাবা সরো তো, সরো। ও ভাইজান, কাঁদতেছেন কে? হা বুবু, চোখের পানি মোছো তো, হাসি মুখে পড়াকে বিদায় দাও। ওরা তার চির ঢাকা যেতেছে না, যেতেছে চাকরির জন্য। তাছাড়া আমি তো আছি। ভাই, আমার দুই চোখের মনি রে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওগো দেখে রাখো। আরে কোনো চিন্তা করো না বুবু, ঢাকা পৌঁছানো মাত্র ওকে আসলামের ফার্মে চাকরি দিয়ে দিমু। বেতন নেবো কত জানো? 10,000 টাকা। আরে এত টাকা রাখবা কই? তোমাকে আর কোনো দুঃখ থাকবো না। চল সাধু, আরে দেরি হয়ে যেতেছে তো, ঢাকা যেতে না অনেক সময় লাগবো। চল মা, আসি মা, ঢাকায় পৌঁছাইয়া ওই গনিমের ফোনে তোমার ফোন দিব। তাড়াতাড়ি আসি মা। আসি বাবা। দাঁড়ান, আসে তো ঠিক মতো নাকি? বসছি। জঙ্গলের ভিতরে ঢুকে গেল। ও চাচা, আমার গাড়ি এদিকে যেতেছে কেন? আরে এদিক তো ঢাকা না, এদিক তো জঙ্গলে যেতেছে। চুপচাপ বসে থাক, গাড়ি কোন হালে যাবো সেটা আমি বুঝবো, বসে থাক। ফায়ার। জামাল, ওয়ালাইকুম সালাম। ও ট্রেনিং এর কি খবর? ভেরি গুড ম্যাডাম। ওকে, কি এখন কেমন লাগছে? দারুণ লাগছে। ওকে ভালোভাবে ট্রেনিং দাও। ওকে গাজা বাবুল। জি ম্যাডাম। ওর ট্রেনিং এর কি অবস্থা? খুব ভালো অবস্থা ম্যাডাম। আসলাম খানের কথা অনুযায়ী সময় মাত্র 2 দিন আছে, আর এই 2 দিনের মধ্যে 200 ছেলেকে তৈরি করতে হবে। ইয়েস ম্যাডাম। এই থামা, এসে বসে। নামা নামা নামা, খুন। এসো মুন্সি, এসো। কজন এনেছো? 5 জন। ও আচ্ছা। ওদের তাড়াতাড়ি নামে ট্রেনিং শুরু করে দেন। গাজা বাবুল, জি ম্যাডাম। ওদেরকে নামানোর ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম। আয় নাম সবাই। ও চাচা, আরে আমাকে এই জায়গা নামাতে কেন? শুরু করলো। আপনি না কইছিলেন ঢাকায় লয়া আমাকে চাকরি লইতে হবে। চাকরি ঢাকায় না, চাকরি করতে হবে তো আরে এইখানে আসলাম খানের চাকরি। নাম এই, সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করে দেশে লাল বাতি জ্বালানোর চাকরি, বেতন যাস তাই পাবি। দেশে গন্ডগোলের মধ্যে দিয়া আমাদের লিডার আসলাম খান যখন ক্ষমতায় বইব, তখন যা হইবার চাস পারবি। ওই হারাম যেটা বোঝো কি কয় না? না, আমরা দেশের কোনো ক্ষতি করতে পারুম না। অস্ত্র দিয়া মানুষ খুন করে দেশের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চাই না। তাহলে তোদের মরতে হবে। মরতে হলো মরুম, তাও অস্ত্রবাজি আর বোমাবাজি করে দেশের ক্ষতি করতে পারুম না। 30 লক্ষ শহীদের রক্ত দিয়া যে দেশের জন্ম, ক্ষমতা দখলের লাগা সে দেশের কোনো ক্ষতি আমরা হইতে দেব না। কি? তাহলে মর বাবুল। এখন বল, তোরা কি ওর মতো জমের বাড়ি টিকিট কাটবি, নাকি আমাদের কথা মতো কাজ করবি? আমরা রাজি, তোমরা যা বলবে আমরা তাই করব। আসলাম খানের হয়ে আমরা কাজ করব। গুড, ভেরি গুড। 4 জন লোকই কমতি ছিল। গাজা বাবুল, এই 4 জনকে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করো। যাও যাও সবাই। মুন্সি, জি ম্যাডাম। আগামীকালের অপারেশনের পর থেকে দেশের মানুষ আসলামের নাম শুনলে আতঙ্কিত হবে, ভয় পাবে, দেশ ছেড়ে ভাগবে, আর তারই মধ্যে ক্ষমতায় বসবে আমার স্বামী আসলাম খান। সন্ত্রাসীরা বোমাবাজি করে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আজ হুমকির মুখে। সাহায্যদাতা দেশগুলো তাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে, অথচ এত জনবল নিয়ে, এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে আপনারা কিছুই করতে পারছেন না কেন? কি জবাব দেব আমরা জনগণের কাছে? জনগণ নিরাপত্তার জন্য কার কাছে যাবে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এই মুহূর্তে আমার একটা স্পেশাল টিম বোমাবাজদের অ্যারেস্ট করার জন্য
ওয়ার্কিং ফিল্ডে আছে স্যার। আমি এসব কিছুই শুনতে চাই না। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে যারা দেশে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটতে চায় তাদেরকে লকআপে ভরে শাস্তির ব্যবস্থা করতে হবে। ওদের নাম নিশানা এদেশের মাটি থেকে মুছে ফেলতে হবে। আপনি নিশ্চিত থাকুন স্যার, আমি এই কেসটি আমাদের ডিপার্টমেন্টের সৎ সাহসী অফিসার ইন্সপেক্টর সোহেলের হাতে তুলে দিয়েছি। সোহেল যে কেস একবার হাতে নেয় তার শেষ না দেখে ছাড়ে না, ওদেরকেও ছাড়বে না। আমাদের প্রথম আক্রমণ সফল হয়েছে। আমাদের সন্ত্রাস বাহিনী তাদের আক্রমণ চালিয়েছে। এই সরকারকে ব্যর্থ প্রমাণ করেছি আমরা। এবার আমাদের পরের টার্গেট ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই তুই কে? পরিচয় বল, বল। আমার পরিচয় জানতে চাস? যে আসলাম তোদের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যে আসলামের একটা সন্ত্রাসী আক্রমণে কেঁপে উঠেছে তোদের পুরো প্রশাসন, কেঁপে উঠেছে দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়, সে আসলামের স্ত্রী আমি। নাম আমার পদ্মা। আর তুই আমার চুলে হাত দিয়েছিস? আসলাম এসে তার AK-47 এর গুলিতে তোকে ছিন্ন ভিন্ন করে দেবে। চুপ! দেশের সৈনিক মরতে ভয় পায় না পদ্মা, মরতে ভয় পায় তোর স্বামীর মতো ভীতু কাপুরুষরা। যতদিন পৃথিবীর বুকে তোর স্বামীর মতো বেঈমান দেশদ্রোহী জন্ম নেবে, ততদিন আমার মতো সৈনিকেরা তার মোকাবেলা করবে নিজের জীবন বাজি রেখে। চল! এখনো আসছে না। মিম বাবা, আই এম সরি মিম, আই এম সরি। এই তোমার আসার সময় হলো? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই কান ধরছি, আর এমন হবে না। এখন বলো এখানে কেন? একটা সত্যি কথা জানতে। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। এবার বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে শান্তাকে জীবন সঙ্গী বানাতে চাও? বিশ্বাস করো মিম, শান্ত আমার খালাতো বোন। ওকে আমি এর চেয়ে বেশি কিছু মনে করি না। কিন্তু শান্তা যে তোমাকে ভালোবাসে, এটা তো মিথ্যে নয়। সত্য মিথ্যা জানি না, আমি শুধু একটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। আর যদি ঘর বাঁধতে হয় তাহলে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো। সত্যি বলছো সোহেল? হ্যাঁ মিম, তুমি আমার প্রেম, তুমি আমার জীবন, তুমি আমার সব। এই কি করছো? তোমাকে মন ভরে আদর করছি। না না, এখন না। আমার সবকিছু আমি তোমাকে উজাড় করে দেব যেদিন আমাদের ভয় পেও না পদ্মা, আমরা বিপদ মুক্ত। তুমি এখন আমার ড্রয়িং রুমে আছো। রাতভর ওরা নিশ্চয়ই তোমাকে অনেক অত্যাচার করেছে। না করেনি? বিয়ে করার সময় তোর গলায় এই সাউন্ডের চেন পরিয়ে দিয়েছিলাম। কথা ছিল পুলিশ আর্মি কেউ তোকে ধরে নিয়ে গেলে এই ক্যাপসুল ব্যবহার করে মরে যাবে। কই, এই ক্যাপসুল ব্যবহার করিসনি কেন? কেন মরিসনি? কি ভেবেছিস তুই তোকে আমি ভালোবাসি, মহব্বত করি? আরে তোর মতো বউ তো আমার 64 জেলায় 64 জন আছে। আমার প্রয়োজনে আমি ওদের ব্যবহার করি, আর তুই আমাকে ব্যবহার করে পুলিশের হাত থেকে বাঁচতে চেয়েছিস।
নিজের জীবনকে খুব ভালোবাসিস তাই না? নিজের জীবনকে যারা ভালোবাসে আসলামের তাদের প্রয়োজন নেই। মাস্টার, এত জোর সিকিউরিটির লোককে কাজ করা দেখিয়ে আসলাম তার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর তোমরা তার কিছুই করতে পারলে না। আসলাম যে এত বড় ধুরন্ধর তা আমরা বুঝতে পারিনি স্যার। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি শুধু আসলামকে চাই। প্রতিটি মুহূর্তে আমাকে উপর মহলে জবাবদিহি করতে হচ্ছে। প্রত্যেকটা মিডিয়া চিৎকার করে আমাদের দোষারোপ করছে। পাবলিককে আমরা কোনো জবাব দিতে পারছি না। কিন্তু স্যার, সেই অনুযায়ী আমাদেরকে তো তেমন কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। আসলামের হাতে হেলিকপ্টার আছে, পুলিশ প্রশাসনের নেই। আসলামের হাতে বোমা আছে, গ্রেনেড আছে, কিন্তু পুলিশের কাছে নেই। আসলামের আক্রমণের মুখে কি করবে পুলিশ? কি করব আমরা? শক্তি দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে কৌশলে আসলামকে পরাস্ত করতে হবে, যেভাবেই হোক। আসলামকে তোমার অ্যারেস্ট করতেই হবে। আসলামের গোপন আড্ডাগুলোর খবর তোমাকে বের করতেই হবে। আমার জিহাদি ভাইদের জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। বস, এই শালারা আমাদের জিহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওরা নাকি এই দেশকে কলঙ্কিত হতে দেবে না। ওরা সন্ত্রাসী ট্রেনিংও নেবে না। শয়তান মানুষকে সব সময় বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে। ওরা নাদান মাসুম বাচ্চা। ওদের আমার হাতে শাহী সাবাক দিলে ওরা আবার জিহাদের জন্য তৈরি হয়ে যাবে। মুজাহিদ, ওদের হালকা সবকে ব্যবস্থা কর, নিয়ে যা। ইয়েস বস। তাওহীদ, ইয়েস বস। এবার সারা দেশে বোমা আতঙ্ক তৈরি করতে কমান্ডিং পয়েন্টে থাকবে তুমি। জি, বস। কিন্তু একটি লোকও মারা যাবে না। কিন্তু বস, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সারা দেশে বোমা ফাটবে অথচ একটি লোকও মারা যাবে না। বোমা ফুটলে দেশে আতঙ্ক সৃষ্টি, আর আতঙ্ক সৃষ্টি হলে দেশের প্রশাসন, পুলিশ, পত্র পত্রিকা ব্যস্ত থাকবে বোমা আতঙ্ক নিয়ে। সবার নজর থাকবে এক জায়গায়। সেই সুযোগে আমি আমার অস্ত্র ব্যবসা, হেরোইনের ব্যবসা আর নারী পাচারের ব্যবসা অবাধে চালিয়ে যেতে পারবো। গড়ে তুলবো কোটি কোটি টাকার পাহাড়। সত্যি স্যার, এই বুদ্ধি আছে বলেই আপনি একজন সামান্য টোকাই থেকে আজ হয়েছেন কোটিপতি আসলাম শেখ। শুধু কোটিপতি নয়, আমি হব এই দেশের সেরা ধনীদের একজন। আর আমার কাজে কেউ যদি বাধা দিতে আসে তাহলে সেও বাঁচবে না। কিন্তু বস, আপনি যাই বলেন, আমার কিন্তু ভয় হয়। কিসের ভয়? এসপি বাদশা এখন পর্যন্ত যার লাশের সন্ধান আমরা পাইনি। আমার বিশ্বাস বাদশা এখনো বেঁচে আছে। তোর কথা যদি সত্যি হয় আর বাদশাকে যদি আমি খুঁজে পাই, তাহলে আমি নিজের হাতে দাফন করবো এই বাদশাকে। যাবে কোথায়? হ্যাঁ, হীরা! আরে দাঁড়া, হীরা দাঁড়া। এবার পালিয়ে যাবে কোথায়? এবারে বাবা বাবা, হীরা! হীরা! ওহ, শালা গেল যে কোথায়? শালার হীরা সারা জঙ্গল ঘুরে এখানে বসে আছো? হ্যাঁ, দুষ্ট। এবার চলেন, আপনার বিরহে আপনার মালিক কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলছে। সুমি, সুমি, এই যে সুমি, এই দেখো তোমার হীরাকে নিয়ে এসেছি। হীরা, আমার হীরা, আয় আমার কোলে আয়। কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে কত খুঁজেছি। বাবা বাবা, খরগোশকে এত আদর, আর এত কষ্ট করে যে খরগোশকে ধরে আনলো সে স্বামীটার কোনো খোঁজ খবর নেই। এই এসো,
তোমাকে আদর করে দেই। এই শোনো। কি করছো? ছাড়ো ছাড়ো। কি হলো? এতক্ষণ তো আদর দিতে বললে, এখন আবার ছাড়তে বলছো কেন? এসো। এই যে সুলতান বাবাজি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছেন আব্বা? তোমার জন্য দুধ আর ডিম মিক্স করে পুষ্টি বানিয়ে নিয়ে এসেছি। আব্বাজান, আমি আপনার কি হই? একমাত্র মেয়ের জামাই, আমার কলিজার টুকরা। এই মেয়ের জামাইয়ের কিসে আপনি খুশি হন? আমার জামাই বাবাজি যদি খুশি থাকে তাহলে আমি খুশি হই। হ্যাঁ, আপনার জামাই বাবাজি খুশি হবে যদি আপনি এই দুধটুকু খান। নিন, খান। নাই দূর বাড়ি কত দূর, আবার লাইন ফাইন খাইতে গেলে আর ঝামেলা। আরে টেপা, কই যাইতেছস? দেখতে পাচ্ছেন না হাতে মোবাইল ফোন। মজিনা আবার বাড়ি যাচ্ছি, তার জামাই বিদেশে ফোন এসেছে। ও এই কথা, আমি তো ওইদিকে যাচ্ছিলাম। ফোনটা আমার কাছে দে, আমি মর্জিনা ভাবির কাছে পৌঁছায় দেবো। তারপর কথা শেষ হইলে তোর ফোন তোর কাছে পৌঁছায় দেবো। হ্যাঁ সত্যি করছেন নাই? হ্যাঁ। তাহলে তো ভালোই হয়। আমি তো সময় পরে আমার পিয়াসের দয়া করবার। না আর দেরি রে লাভ নেই। আপনি যান মর্জিনা আবার বাড়িতে, আর আমি যাই পিয়ারির বাড়িতে। হ্যাঁ, আমার জন্য দোয়া রে না। যাই। হ্যাঁ, যা। যা, যা। হ্যাঁ পিয়ারি। আরে চাপা, তুমি এই সময় কি মনে কইরা? একটু সময় পালাম, তাই তোমার কাছে ছুটি এলাম। তোমার না দেখলি আমার বুকের ভিতর কিরম দরপর আরে। তোমারও না দেখলে আমার বুকটার মধ্যে কেমন জানি জ্বালা পোড়া করে, কিছু ভাল লাগে না। খালি মনে চায় তোমার ধৈরা বুকের ভিতর নিয়া খালি আদর করি। তোর বাবা কোয়ানে? বাবা বাড়িতে নাই, গঞ্জে গেছে, আসতে দেরি হইব। চলো না। হারামজাদা, আমার মাইয়ারে তুই আমার বাড়ির ভিতরে, আমার মাইয়ারে তুই পাইছিস? বংশবৃদ্ধি কিরম করে হবে না? এই চেয়ারটা সামনের ঘরে রাখ। না কি রে টাপা, কি হচ্ছে তো? আমি শেষ হয়ে গেছি ভাইজান, আমি আর কাজ করতে পারবো না। অমন করছিস কেন? মাফ করে দিয়েন। ওরে মারে, ও আমার মাফ করে দিয়েন। আহা, কাঁদছিস কেন? বলবি তো কি হচ্ছে? সাগর, এদিকে এদিকে এদিকে। ওরে মারে, যা ওকে শ্বশুর আব্বার কাছে নিয়ে যা, জলদি যা। আচ্ছা ঠিক আছে, ওঠেন। ওই জায়গা ধরিস না। কি হয়েছে ওই জায়গা? কি হয়েছে আমি কি বসে আচ্ছা ঠিক আছে, খাড়া হয়ে যান। খাড়ন। শালা শ্বশুর তোর গুষ্টি। এলা, এটা তোর বাপ রে দিবি। শোন, 3 গ্লাস পানিতে মিশাইয়া 3 বেলা খাইতে কই যা। আচ্ছা। এই টাকা দিলি না? টাকা বাবাই দিব। বাবাই দিব? আচ্ছা যা, তোর বাবারে কই 2টা মুরগি পাঠাইয়া দিতে। রুগী আয় খালি ফিরি ফিরি ফিরি। বসেন। এই হারামজাদা, তুই কোথায় ছিলি? এই কাজগুলি কি তোর বাপে করবো? এরা কুত্তার মতো চিল্লাস কে? কিছে? ব্যথা যন্ত্রণা শেষ হয়ে গেলাম। তাই ব্যথা? গোপন ব্যথা। এই গোপন কথা যা। আচ্ছা বাবা, গোপন ব্যথা বাবা, এতদিন তো মাসের ওষুধ পত্র দিছি, এবার আমার ওষুধ দিয়ে আমার একটু বাঁচান আব্বা গো। আমি মরে যাবো, একদম শেষ হয়ে যাবো। 1 গ্লাস দুধের ভিতর 3টে ডিম, 3টে ডিম ভালো করে ভেটা আমার খাওয়া দেন, শরীরে তগত পাবো নে। ওরে বাবা, আমার ফোনে অল্পের মধ্যে আমার কাছে ওষুধ আছে। কি কয়, তাম দুনিয়া জানে যাবে আমার চিল্লানি। জানো 2 দিন পরে যে সাইয়া হইতি, এইটা দিয়া তো তোরে রক্ষা করবো আমি, নাহলে শাড়ি পইরা রাস্তায় তোরে নাচ গান করতে হইতো, আমি লজ্জায় মারা যাইতাম। কি করতাম ক? আপনার পেশাল বন্ধু করেন, আমি এখন কি আর তাই কন। শোন, তুই আর কথা কইস না। আমি এই যে তোরে বড়ি দিলাম, দিনে 3 বার কইরা 3 বেলা খাবি, বুঝছস? আর মলমটা আমার ভালো করে লাগাইস। শোন, 2 মাস তো ব্যবহার করা যাবে না।
2 মাস। শালা শ্বশুর আব্বা, তোমার আমি আজকে খাইছি। আমি যাব না, ছোট ভাই পাঠাবো। না না, আমি যাব, এমন ভাবে যাব গাড়ি ধরার আগেই ফ্রুত। নামগুলো 5, বলো 5। এবার প্রথম থেকে 1 1। কিরে টাপালা দুটি গেল, হাডুডু খেলছিস নাকি? মিয়া ভাই, এই দুটো বিটা ডিম পাবি না নে, এক কাছেরই বাড়ি নিয়ে যাও, জবাই করে খেয়ে ফেলা দি। বলো তোমরা সরেও সরেও সরেয়া সরেয়া। কি হয়েছে আপনার? কোথায় ব্যথা? I am having a chest pain. Please give me medicine. I have them in my pocket. Oh God. সর্বনাশ, এ তো ইংরেজি কয়। আমি তো ইংরেজি বুঝি না বাবা, তুমি দেখো তো কিছু বুঝো কি? প্লিজ প্লিজ give me one tablet please. Why have you put your medicine? Please tell me. Please tell me. Please tell me whose pocket. Tell me in which pocket. In my left pocket. I'm all right now. Thank you. Thank you, brother. Thank you. No problem. Just calm down and take rest. Okay? আব্বা, আমি এত ভালো ইংরেজি বললাম কি করে? কে শেখালো আমাকে? ইয়ে মানে এই এলাকায় একজন ইংরেজ ফাদার আইছিল, তার কাছ থেকে শিখছো। ইংরেজ ফাদার? কই, আমার তো কিছু মনে পড়ছে না। অসুখে পড়া তুমি অনেক কিছু ভুলে গেছো বাবা। অসুখে পড়ে ভুলে গেছি? হ্যাঁ বাবা, জমের সাথে তোমার জান নিয়ে টানাটানি হয়েছে। তুমি যে বাইচা আছো হেই বেশি, ওইসব নিয়ে এত চিন্তা করার দরকার নাই। বিদেশি সুস্থ হইলে তারে তার গাড়ি বন্ধ পৌঁছায় দিও। তুমি এইখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে শেষ। কি করছো একা একা? একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। কিসের প্রশ্ন? এই মনে অনেক প্রশ্ন শুনে আমি কি এমন অসুখে পড়েছিলাম যে আমি ভুলে গেছি কি আমার পেশা, কারা আমার আপনজন। কেন? আমি, আমার বাবা মা, আমরা বুঝি তোমার আপন না? তোমাদের কথা বলছি না, তোমরা ছাড়া কি আমার আর আপন কেউ নেই? কেন আমি মনে করতে পারছি না আমার অতীতের কথা? এত কিছু মনে করে কি লাভ? আমি তোমার বউ, তুমি আমার স্বামী, এছাড়া আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। চলো তো। আজকের এই রাত তোমার আমার জীবনের সবচেয়ে মধুর রাত। তাই নাকি? ভুলে গেছো? 1 বছর আগে আজ না আমাদের বিয়ে হয়েছিল? আজকের এই রাতে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। তাই তো, আমি একদম ভুলে গেছিলাম। আই এম সরি সুমি, আগে জানলে তোমার জন্য একটা গিফট নিয়ে আসতাম। দরকার নেই আমার উপহার, তুমি শুধু আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে আমার প্রাণটা ভরিয়ে দাও।
কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সবই হব কোনো মানা নাই, সোনা গয়নায় অঙ্গের শাড়ি হইতে সবই চাই। চাবি হইলে আঁচলেতে বাঁধিয়া যে রাখিতাম, সে চাবিতে প্রেমের সিন্ধুক যতন কইরা খুলিতাম। পাবে আমায় আরো কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সোনার গহনা তুমি যদি হইতা, আমারি গলাতে মালা হইয়া রইতা। পাবে আমায় আরো কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। মনে মনে বানলে জোড়া সবই হওয়া যায়, অন্তর দিয়া চাই গো শুধু আমি যে তোমায়। তুমি যদি হইতা বন্ধু সোনার পালঙ্ক, শুইয়া বৈশা মাথায় নিতাম হাজার কলঙ্ক। কাজল হইলে তুই নয়নে মিশিয়া যে থাকিতাম, আরো বেশি রূপবতী তোমায় আমি বানাইতাম। থাকো থাকো আরো কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সোনার গহনায় আমি যদি হইতাম, তোমারই গলাতে মালা হইয়া রইতাম। পাবে আমায় আরো কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সোনার গহনা তুমি যদি হইতা, আমারি গলাতে মালা হইয়া রইতা। থাকো থাকো আরো কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। কি হলো? চিৎকার করছো কেন? দুঃস্বপ্ন দেখেছো? স্বপ্ন না সুবি, সবকিছু আমার কাছে স্বপ্নের চেয়ে সত্যি বলে মনে হচ্ছে। আমি যেন কানে তাড়া করছি, কারা যেন আমার বুকে গুলি চালিয়েছে। এই তো সে গুলির দাগ। হ্যাঁ এই তো। কিসের গুলির দাগ? তুমি গাছ থেকে কাটা ঝোপের উপর পড়ে গিয়েছিলে, ওগুলো সেই কাটার দাগ। কাটার দাগ বুঝি এত গভীর হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় কাটা ছিল, তুমি বোঝো না? এখনো তোমার মাঝে মাঝে ব্যথা করে। তা করে, কিন্তু আরো অনেক কিছু যে আমি স্বপ্নে দেখেছি, সবকিছু আমার কাছে সত্য মনে হয়। আরে স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, সবকিছু কি সত্যি হয়? বাদ দাও তো। নাও ঘুমিয়ে পড়ো, শো। লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, কাল সকালে ওষুধ নিয়ে বাজারে যেতে হবে। এটা পা ওষুধগুলো নামা। নামাচ্ছি ভাইজান। দেন দিয়ে মোর কাছে ওইটা দেন। এই মারো মারো মারো। আরে সুলতান ভাই, আপনি মারবেন? হ্যাঁ দে।
মারেন মারেন। যা ধরতে সুলতান ভাই, আপনি এখন পর্যন্ত তীর ধরে জানেন না। এই যে দেন, আমার সাথে ধরেন। হ্যাঁ বাবা সুলতান, গুন্ডারা আমাকে মহল্লার মায়াগো তুলে নেওয়া যাইতেছে। আজ তোমাকে সত্যি বলতেই হবে সুমি, যে আমি তীর চালাতে পারতাম না, সে আমি কি করে তীর চালানো শিখলাম, কি করে আমি জিপ চালানো শিখলাম, এতগুলো লোকের সাথে কি করে মারামারি করলাম, কি করে ওদের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে ওদেরকে আহত করলাম। আসলে বাবা, মিস্টার রতন কবিরাজ, আপনার কাছ থেকে আমি কোনো কিছুই শুনতে চাই না। আমি আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। আজ আমি বুঝতে পেরেছি আমি এই গ্রামের মানুষ না, আমার পরিচয় অন্য কিছু, অন্য কোথাও আমার বাস, অন্য কোথাও নিশ্চয়ই আমার আপনজনেরা আমার জন্য অপেক্ষা করছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোনো কর্তব্য আমার জন্য অপেক্ষা করছে। আপনারা এতদিন আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, অনেক মিথ্যে বলেছেন। প্লিজ সুমি, আর মিথ্যে বলো না, আজ আমাকে সত্য বলো। সুমি, তুমি আমার স্ত্রী, অন্তত অন্তত তুমি আমার কাছে সত্য গোপন করবে না, বলো প্লিজ, আমাকে বলো। বলছি, আজ তোমার কাছে আমি আর কোনো কথাই গোপন করব না। একদিন বান্ধবীদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ দেখলাম নদীর কিনারে পড়ে আছো তুমি। তারপর তোমাকে বাবার কাছে নিয়ে আসলাম। বাবা তোমার পিঠ থেকে গুলি বের করলেন, আর আমি দিন রাত তোমাকে সেবা করতে থাকলাম। যখন তুমি সুস্থ হলে
তখন দেখলাম অতীতের কোনো কথাই তোমার মনে নেই। তারপর থেকে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। বাবা মা তা বুঝতে পারে। আমি বাবা মাকে সব বুঝিয়ে বললাম, তারা রাজি হলেন। তারপর বাবা মা আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলেন। তোমাকে নিয়ে আমরা কখনো শহরে যাবার চেষ্টা করিনি, ভয় হয়েছে। যারা তোমাকে খুন করতে চেয়েছে তারা যদি আবার তোমাকে খুন করতে চায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমার কি হবে? তাই তোমাকে মিথ্যে কথা বলে সব ভুলিয়ে রাখতাম, কখনো তোমাকে বুঝতে দিইনি তুমি আমাদের কেউ না। যখন তোমাকে খুঁজে পেয়েছি তোমার কাছে এমন কিছু ছিল না যেটা দিয়ে জানা যাবে তুমি কে, কি তোমার পরিচয়। তারপরও তোমার গায়ের কাপড় চোপড় এখনো যত্ন করে রেখে দিয়েছি। এই নাও। শাস টেইলার্স, টিলু রোড, ঢাকা। তার মানে আমি ঢাকা থাকতাম? তাহলে তো আমাকে ঢাকা যেতে হবে। না, আমি তোমাকে ঢাকায় যেতে দেব না। আমাকে বাধা দিও না সুমি, আমাকে ঢাকা যেতেই হবে। সেখানে গেলে নিশ্চয়ই কেউ আমাকে চিনবে। তাদের কাছ থেকে জানতে পারবো কে আমি, কি আমার অতীত। আমি আইনের পক্ষের লোক না বিপক্ষের লোক তা জানতে পারবো। জানতে পারবো আমার আপন বলে কেউ আছে কিনা। জানতে পারবো কারা আমাকে হত্যা করতে চায়। আমাকে ঢাকা যেতেই হবে সুমি, আমাকে ঢাকা যেতেই হবে।